স্বাগত দর্শক আমাদের নন হিউম্যান বং চ্যানেলে। বহুদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত রোমহর্ষক একটি থ্রিলার গল্প, নাম অশরীরী মায়া এবং লেখক অম্লান কান্তি দাস। তাই দেরি না করে শুরু করা যাক গল্পটা। প্রায় 7 বছর পরে বনবিথির ফোন পেয়ে বেশ চমকেই উঠেছিলাম। কম্পিউটার সায়েন্সের তুখর ছাত্রী বনবিথি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পরপরই নামি আইটি কোম্পানিতে চাকরি নিয়ে সে ব্যাঙ্গালোরে চলে গেল। মোটা মাইনের চাকরি, তাছাড়া জীবনে উচ্চাশা কার না থাকে। বাড়ি গাড়ি, সাজানো গোছানো ফ্ল্যাট, অবাধ জীবনের হাতছানি, কেই বা এড়াতে পারে? স্বাভাবিকভাবেই বিধিও তা পারেনি। পারিবারিক বাধা বিরোধ উপেক্ষা করেই সে পাড়ি দিয়েছিল ব্যাঙ্গালোরে। বিথির সাথে একসাথে পড়াশুনো করলেও ওর মতো অত মেরিটোরিয়াস স্টুডেন্ট আমি ছিলাম না। তাই একই সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করবার পরেও আমি কলকাতায় একটা অ্যাড এজেন্সিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে কাজে যোগ দিলাম। এভাবেই চলে যাচ্ছিল বেশ। তবে আজ এত বছর বাদে আচমকা বিথির ফোন পেয়ে তাই বেশ অবাকই হয়ে গেছিলাম। কারণ বিথি চলে যাওয়ার পর অনেকগুলো বছর ওর সাথে কোনো যোগাযোগই আমার ছিল না, না সাক্ষাতে না ফোনে। তবে কি হলো আবার? আজ এত বছর পরে হঠাৎ কি মনে করে বিথি ফোন করলো? ফোন রিসিভ করতেই বিথি অনর্গল কিছুক্ষণ কথা বলে গেল। দূরত্ব, বিচ্ছেদ মানুষকে এমনভাবেই বাঁধনহারা করে দেয়। তারপর যেটা বলল, নেক্সট মান্থে পুজোর ভেকেশনে যে টানা ছুটিগুলো আছে সেই সময় বিথি কলকাতায় আসবে। পুরনো বন্ধুদের সাথে 5-7 দিন নির্জনে কোথাও কাটাতে চায় ও। তাই আগে ভাগে আমাকে ফোন করেছে যাতে ওই সময়টা আমি কোথাও এঙ্গেজড না থাকি। তবে আমারও পুজোর হলিডেতে বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল এবার, তাই আর না করতে পারলাম না। তাছাড়া বন্ধুকে এতদিন বাদে আবার কাছে পাবো, এটাই বা কম কি? 7-5 না ভেবেই আমি বিথিকে কনফার্ম করে দিলাম। পরদিন অফিসে ঢুকেই অভিক, সম্বিত আর কঙ্কনাকে ফোন করলাম। ওরা আমাদেরই সাথে পড়াশুনো শেষ করে বিভিন্ন সেক্টরে কাজ করছে। সম্বিত প্রফেশনাল ফটোগ্রাফার, অভিক গভর্নমেন্ট এমপ্লয়ি ব্যাংকার, আর কঙ্কনা একটা এনজিওর হেড। কঙ্কনার আরও একটা বিষয়ে নেশা আছে, সেটা হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এ বিষয়ে ও বেশ কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। আমরা সায়েন্সের স্টুডেন্ট হয়ে কঙ্কনার এই উদ্ভট বিষয়ের আগ্রহে বরাবর বেশ হাসাহাসি করেছি, কিন্তু তাতে কঙ্কনা কখনোই নিরুৎসাহী হয়নি, বরং আরও একাগ্রহী থেকেছে। আমরা যখন ওকে হেয় করবার জন্য প্রশ্ন করেছি, গবেষণার এত বিষয় থাকতেও ও কেন এই ফালতু বিষয়টা নিয়েই পড়েছে, তখনও ও কখনো মাথা গরম করেনি, বরং মৃদু হেসে প্রসঙ্গটা সেরফ এড়িয়ে চলে গেছে। মানুষের মস্তিষ্ক যে সবসময় একইভাবে চিন্তা করবে এটা তো নাও হতে পারে, তাই আমরাও আর বেশি ঘাটাইনি ওকে। ফোন করে সবাইকে জানিয়ে দিলাম যে এবার পুজোর দিন কটা আমরা কলকাতার বাইরে কোথাও কাটাবো, পরে যেন কারো কোনো ওজোর আপত্তি না থাকে, তাই আগামী জানিয়ে রাখা।
বাইরে যাব শুনে ওরাও সকলেই এক কথায় রাজি হয়ে গেল। বস্তুত আমরাও বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে কলকাতার এই জনারণ্যের ভিড়ে প্রাণ যেন হাঁপিয়ে উঠেছে। কিছুদিন নির্মল ছায়ায় মুক্ত শ্বাস নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু কাজের চাপে কোনো প্ল্যান করে ওঠা হয়নি। তাই আচমকা এই অভাবিত প্রস্তাবে সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। এবার হাঁপ ছেড়ে একটু বাঁচা যাবে। সেই মতো আমিও ফোন করে বিথিকে বিস্তারিত জানিয়ে দিলাম আমরা মোট কজন যাব। এক সপ্তাহের মধ্যেই বনবিথি ট্যুর ডেস্টিনেশন এবং রেল রিজার্ভেশন কনফার্ম করে আমায় জানিয়ে দিল। আর তার সাথে এও জানালো যে ও একেবারে নির্দিষ্ট দিনে হাওড়া স্টেশনে আমাদের সাথে মিট করবে। গন্তব্য দার্জিলিং। কলকাতার এই জনরণ্য আর দূষণকে বিদায় দিয়ে কদিন পাহাড়ের কোলে নিশ্চিন্ত সুখ যাপন ভেবেই আমার কেমন যেন মনটা ঝিলমিল করে উঠল। তাছাড়া ছুটির অবকাশে পুরনো বন্ধুদের সাথে শীতল পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। যথারীতি নির্দিষ্ট দিনে আমরা সবাই হাওড়া স্টেশনে 1 ঘন্টা আগেই পৌঁছে গেলাম। একে অপরকে দেখে আশ্বস্ত হলাম। একটা চায়ের দোকানের স্টলে দাঁড়িয়ে সবাই চা খাচ্ছি। এমন সময় দূর থেকে বনবিথিকে ভিড় ঠেলে হাত নেড়ে এগিয়ে আসতে দেখলাম। আমি এগিয়ে গিয়ে বিথিকে জড়িয়ে ধরলাম। এত বছর পর প্রিয় বান্ধবীকে এভাবে কাছে পেয়ে অতীতের জল রং স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে ধরা দিল। বুক জুড়ে একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়তে থাকলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে, ভালো আছিস তো? মনে আছে আমাদের ফেলে আসা অতীত দিনগুলোর কথা? আমার সময় তো সেখানেই আটকে আছে রে। এই কথা শুনে বনবিথি এক মুহূর্তের জন্য খানিক অপ্রস্তুত হয়ে গেল। তারপর ধাতস্থ হয়েই বলল, অনিকেত, তুই আজও সেই রকমই রোম্যান্টিক আছিস। আজও তোর চোখের ভাষা আমি পড়তে পারি না রে। আজীবন তোর মনের ঘরের বাইরে থেকে কেবল কড়া নেড়েই গেলাম, দরজা আর খুললি না। সে যাক, চল চল, কম্পার্টমেন্ট খুঁজে সিট নাম্বার মিলিয়ে আগে বসি, তারপর বাকি কথা হবে। সবাই মিলে সবার লাগেজপত্র বয়ে নির্ধারিত কম্পার্টমেন্টে উঠতেই কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশন ছেড়ে তার যাত্রা শুরু করলো। আমাদের সবার মনেই একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল। ট্রেন চালু হতেই সম্বিত জানালা দিয়ে ওর ডিএসএলআর ক্যামেরার লেন্সে ছুটন্ত প্রকৃতির স্থির চিত্র ক্যাপচার করতে লাগলো। আর অভিক সবার লাগেজগুলোকে উপরে নিচে অ্যাডজাস্ট করতে ব্যস্ত হয়ে পড়ল। কঙ্কনা শুধুমাত্র একপাশে চুপচাপ বসে রইল। বনবিথির সাথে পুনর্মিলনের উচ্ছ্বাসে আমাদের কারো খেয়ালই হলো না কঙ্কনার অন্যমনস্ক হয়ে থাকাটা। অফুরন্ত গল্পের সম্ভার নিয়ে আমরা বসে গেলাম। রাত্রে আমরা সবাই খাবার খেলেও কঙ্কনা বেশি কিছু খেলো না। সামান্য একটু আধটু স্যান্ডউইচ খেয়েই ও লোয়ার বার্থে শুয়ে পড়ল। এতক্ষণে আমার খেয়াল হলো কঙ্কনাকে স্বাভাবিক লাগছে না। সাধারণত ও খুব কথা বলতে ভালোবাসে, সবার সাথে ও সহজেই মিলেমিশে যেতে পারে, সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারে। এরকম একটা মেয়ে ট্রেনে ওঠবার পর থেকেই কেমন যেন নিষ্প্রভ হয়ে গেছে। ওকে ওর ছন্দে মোটেই পাওয়া যাচ্ছে না। তবে কি ওর শরীর টরীর খারাপ হলো? একবার জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না। ফের একবার জিজ্ঞেস করতে যথারীতি খেকিয়ে উঠে বলল, আমাকে একটু একা থাকতে দিবি তোরা?
আমি আর কোনো কথা বাড়ালাম না। মনে হলো কোনো কারণে ডিস্টার্বড আছে, তাই হয়তো কথা বলতে চাইছে না। কাল সকালে দেখা যাবে। নির্দিষ্ট সিটে উঠে আমি শুয়ে পড়লাম। সকাল হতেই দেখা গেল সকলে কঙ্কনাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে? অভিক বলল, জ্বরে কঙ্কনার গা একেবারে পুড়ে যাচ্ছে, কি করা যায় বলতো? আমি বললাম, দাঁড়া, মেডিসিন বক্সে ফিভারের ওষুধ আছে, আমি বের করে দিচ্ছি, ওকে খাইয়ে জল খাইয়ে দে। ওষুধ পড়তেই কঙ্কনার জ্বরটা কিছুক্ষণের মধ্যে নেমে এলো। শান্ত হয়ে ও এখন জানলার কাছে বসে বাইরের দিকে চেয়ে আছে। আমি বললাম, কি রে, ঠিক আছিস তো? এখন শরীর কেমন লাগছে? কঙ্কনা কেবল ঘাড় কাত করে ইশারায় জবাব দিল, সে এখন ঠিক আছে। দার্জিলিংয়ের যে লজটায় এসে আমরা উঠলাম, সেখানে আগে থেকেই আমাদের 3টে রুম বুক করা ছিল। লজের কেয়ারটেকার আমাদের রুম আনলক করে দিয়ে লাগেজপত্র আনতে নিচে চলে গেল। আমরা যে যার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। দার্জিলিংয়ের প্রাকৃতিক শোভা বড়ই মনোলোভা। পাহাড়ের খাঁজে খাঁজে স্থানীয় মানুষের বসতি, আঁকাবাঁকা রাস্তার দুপাশ জুড়ে লম্বা লম্বা পাহাড়ি গাছের সারি। পুরো উপত্যকাটা যেন সবুজ চাদরে মোড়া। শাল, পাইন, বার্চ, ওক গাছগুলোর যেন অহংকারে সদা উচ্চ শির। পাহাড়ি জঙ্গলের ভেতর কোথাও কোথাও বুনো আর্কিডের মন মাতানো অচেনা সুবাসে চারিদিক যেন ছেয়ে আছে। সবাই ঠিক করলাম আজ দুপুরে লাঞ্চ সেরে নিয়ে লজের আশপাশটা একটু ঘুরে দেখব। সেই মতো কেয়ারটেকারকে নির্দেশ দিয়ে লজের বাইরে খোলা লনটাতে হাত পা ছড়িয়ে একটু পায়চারি করতে লাগলাম। এত দূরের ট্রেন জার্নিটায় বেশ ধকল গেছে সবার। এমন সময় বনবিথিকে আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসতে দেখলাম। জিজ্ঞাসা করলাম, কি রে, কেমন লাগছে বল? এত জায়গা থাকতে তুই হঠাৎ আমাদের নিয়ে এই দার্জিলিংয়ে এলি যে? বিশেষ কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি? থাকলে বলে ফেল। মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখিস না। এই সুন্দর প্রাকৃতিক শোভার মধ্যে নিজেকে একেবারে খুলে মেলে দে। লক্ষ্য করলাম কথাগুলো শুনেও ওর কোনো আবেগ বা অভিব্যক্তির প্রকাশ পেল না। খুব চিন্তিত মনে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, অনি, কঙ্কনাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। ওর বোধহয় কোনো কারণে খুব আনইজ ফিল হচ্ছে। জিজ্ঞেস করলাম, কেন, কি করে বুঝলি? বিথি বলল, না রে, কারো সাথে ও কোনো রকম কথাবার্তা বলছে না, একা একা ওর রুমে দরজা বন্ধ করে বসে আছে। আমি বললাম, ট্রেনের জার্নিতে হয়তো কাবু হয়ে পড়েছে, একটু রেস্ট নিক, দেখবি ও বেলা একেবারে ঠিক হয়ে যাবে। এ কথা শুনেও বনবিথি আশ্বস্ত হলো না, বরং আরো গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। আমি ভরসা দিয়ে বললাম, বলছি তো ঠিক হয়ে যাবে, আয় তো এখন আমার সাথে এখানটাতে বস, তোর সাথে আমার দরকারি কিছু কথা আছে। বনবিথি এগিয়ে আসতেই ওর হাতখানা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, কেরিয়ার গড়তে তোর কি অত দূর দেশে যাওয়ার কোনো দরকার ছিল? কলকাতায় কি কোনো ভালো কাজ তুই পেতিস না? হৃদয়ের বন্ধন ছেড়ে এত দূরে গিয়ে সত্যি কি তুই ভালো আছিস বিথি? আমি তো ভালো নেই, সবই আছে, তবুও যেন কি একটা শূন্যতা
আমায় সর্বক্ষণ ঘিরে আছে। সেই শূন্যতা কি তুই পূর্ণ করে দিতে পারিস না বল? বনবিথি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। চাঁদের মতো মায়াময় মুখখানা লজ্জায় লাল হয়ে ওঠে। আমাকে কি বলবে বুঝে উঠতে পারে না। কম্পিত পায়ে ফিরে যায় লজের রুমের দিকে। আমিও উদ্বিগ্ন হয়ে পিছু ডাকি, বিথি শোন শোন, উত্তর দিয়ে যা। ওদিক থেকে কোনো জবাব আসে না। দুপুরের লাঞ্চে বেশ জবরদস্ত খাওয়া দাওয়া ছিল। সাদা ভাত, কাতলা মাছের কালিয়া, নারকেল চিংড়ি, দেশি মুরগির মাংস, স্যালাড, চাটনি, পাঁপড় ভাজা, শেষ পাতে দই মিষ্টি, এক্কেবারে এলাহি ব্যাপার। সবাই বেশ তৃপ্তি করে খেলাম, কিন্তু লক্ষ্য করলাম কঙ্কনা কিছুই প্রায় মুখে দিল না। পাতে ভাত নিয়ে খানিক নেড়ে চেড়ে উঠে গেল। আমরা ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করে অবশেষে উঠে পড়লাম। বিকেলে ঘুরতে বেরোবার আগেই অভিক এসে খবর দিল কঙ্কনার আবার ধুম ঝড় এসেছে। সে তার রুমের মধ্যে শুয়ে বিড়বিড় করে কী সব যেন বকে যাচ্ছে। ছুটে গিয়ে দেখলাম কঙ্কনার সত্যি ভীষণ জ্বর। জ্বরের ঘোরে সে ক্রমাগত ভুলভাল বকে যাচ্ছে। এই অবস্থায় ওকে নিয়ে বেরানো তো যাবেই না, ওকে একলা রেখেও যাওয়া যাবে না। তাই আমরা ঠিক করলাম আশেপাশে কোনো ডাক্তার থাকলে এখনই তাকে নিয়ে আসতে হবে। সুতরাং বিথিকে কঙ্কনার কাছে বসিয়ে রেখে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। খোঁজ নিয়ে জানা গেল দূরের ওই পাহাড়ের দিকে টিলাটা পার হয়ে গেলেই একটা বাজার পড়ে, আর সেখানেই একজন ডাক্তার বসেন। হাঁটতে হাঁটতে তিনজন বন্ধু এগিয়ে চললাম। প্রথমটায় মনে হয়েছিল টিলাটা পার হতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু পাহাড়ি রাস্তায় ঘুরে ঘুরে সেখানে পৌঁছাতে সন্ধে হয়ে এলো। ডাক্তারবাবুকে বিস্তারিত সব ব্যাপার বলার পর তিনি যেতে রাজি হলেন না। বললেন, তেমন কোনো সিরিয়াস ব্যাপার না, জ্বরের ওষুধ আর কয়টা অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলেই সুস্থ হয়ে যাবে। আবহাওয়ার পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে, চিন্তার কিচ্ছু নেই। যান, ওষুধগুলো নিয়ম মতো খাইয়ে দিন, গিয়ে দেখবেন ঠিক হয়ে গেছে। আমরাও আর জোরাজুরি না করে ওনার ফিস দিয়ে ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম অন্ধকার নেমে এসেছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে অনেক কষ্টে রাস্তা ঠাউর করে আমরা লজে ফিরে এলাম। বাইরে থেকে দরজা নক করতেই দরজা খুলে বিথি ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। ওর চোখে মুখে এক অজানা আতঙ্কের ছাপ। সোজা ছুটে এসেই আমায় জড়িয়ে ধরল। আমি জানতে চাইলাম, কি ব্যাপার, কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? বিথি রীতিমতো গোঙাতে লাগলো। স্পষ্ট করে কিছুই বলতে পারল না, শুধু হাত দিয়ে ঘরের ভেতর ইশারা করলো। আমি, সম্বিত আর অভিক তিনজনেই ছুটে গেলাম। বিথি আর কঙ্কনা যে রুমে থাকে সেই রুমের ভেতরে ঊর্ধ্বশ্বাসে তীরের বেগে গিয়ে ঢুকলাম। দেখলাম কঙ্কনা খাটের ওপর মাথা ঝুঁকিয়ে বসে আছে, আর ওর মুখ থেকে শুধু ঘর ঘর করে একটা আওয়াজ বের হচ্ছে। আমি ওকে ডাকলাম, কী রে কঙ্কনা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তাকিয়ে দেখ আমার দিকে, আমরা তোর জন্য ওষুধ এনেছি রে, নে নে, জল দিয়ে এগুলো খেয়ে নে তো শিগগিরই। কথা শেষ করতে পারলাম না, হঠাৎ করেই কঙ্কনা খাটের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো টকটকে লাল বর্ণ, পরিষ্কার মুখমণ্ডলে কালো কালশিটে দাগ,
সমস্ত চুলগুলো এলোমেলো হয়ে হাওয়ায় উড়ছে। ভয়ঙ্কর ঘর ঘরে আওয়াজ করে বলে উঠল, আমায় তোরা মুক্তি দে। বলেই সম্পূর্ণ দেহটাকে শূন্যে তুলে অদ্ভুতভাবে গোঙাতে লাগলো। আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুধুমাত্র হা করে খালি তাকিয়ে আছি কঙ্কনার দিকে। সম্বিত ওর হাতটা ধরে মেঝেতে নামাবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ওকে নামাতে পারলো না। আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, সুতরাং ঘটনার আকস্মিকতায় আমরা সাময়িকভাবে হতভম্ব হয়ে গেলেও এই ঘটনার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেও কোনো কুল কিনারা পেলাম না। যতবার বলি, কঙ্কনা কি হলো তোর, ততবারই ঘর ঘর করে বিকট আওয়াজ করে আর বলে, আমায় তোরা মুক্তি দে। প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে চর্চাকে আমরা এক কথায় সির্ফ বুজরুকি বলেই জানতাম। এই নিয়ে কঙ্কনাকে কতবার কত প্রশ্ন বানে আমরা জর্জরিত করেছি, তবুও এই বিষয়ে ওর মতামতকে কোনো গুরুত্বই আমরা কখনো দিইনি। অথচ আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি চোখের সামনে প্রত্যক্ষ করছি। কঙ্কনা আবার ঝুপ করে খাটের উপর এসে পড়ল, পড়েই সেন্সলেস হয়ে গেল। অভিকর মাথা মুখে জল ছিটিয়ে দিতে থাকলো। বিথি এই পরিস্থিতিতে ভয়ানকভাবে ঘাবড়ে গেল। ওর মুখ থেকে আতঙ্কে কোনো শব্দই বের হচ্ছে না। শুধু আমার হাতটা শক্ত করে ধরে ও কাঁপতে থাকলো। এরপর প্রায় ঘন্টা খানেক কঙ্কনার মধ্যে আর কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। খাটের ওপর অবিন্যস্তভাবে শুয়ে পড়ে রইল। আমরা বেশ বুঝতে পারলাম কত বড় বিপদের মুখে আমরা পড়ে গেছি। কঙ্কনাকে আর ঘাটালাম না, ওকে ওই ঘরে রেখে আমরা অন্য রুমে গিয়ে বসলাম। বিথি আর কঙ্কনা একটা রুমেই থাকতো। এখন বিথিকে আর কঙ্কনার রুমে পাঠানো যাচ্ছে না, ও আর কঙ্কনার সাথে থাকতে চাইছে না। অতঃপর সবাই মিলে বসে একটা আলোচনা করে নিলাম। এই অবস্থায় এখানে আর থাকাটা আমাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে না, সুতরাং কালকেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে আমাদের। ট্রেন না থাকলে বাসেই। রাত 10টা নাগাদ আমরা সবাই ডিনার সেরে নেওয়ার জন্য বসলাম। সম্বিতকে পাঠালাম কঙ্কনাকে ডিনার টেবিলে নিয়ে আসার জন্য। খানিক বাদে কঙ্কনা এসে ডিনার টেবিলে বসলো। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কঙ্কনা, এখন কেমন ফিল করছিস? তোর কোথাও সমস্যা হচ্ছে? জানিস তো আগামীকাল আমরা কলকাতায় ফিরে যাব ঠিক করেছি। তোর এই অবস্থায় আর এখানে স্টে করবার কোনো ইচ্ছে আমাদের নেই। মুখের কথা শেষ করতে পারলাম না, হঠাৎ করে কঙ্কনা একটা ভীষণ তীক্ষ্ণ চিৎকার করে উঠল। সে চিৎকার এতটাই অসহ্য যে আমরা সবাই দুহাতে কান চেপে ধরলাম। মনে হলো যেন ঘরের জানলা, দরজা, দেয়াল, ছাদ সব এক্ষুনি ভেঙে চুরমার হয়ে উড়ে যাবে। বিথি টেবিল ছেড়ে উঠে এসে আতঙ্কে আমায় জড়িয়ে ধরল। কঙ্কনা আবার সেই ঘর ঘর করে বলতে থাকলো, আমায় তোরা মুক্তি দিয়ে যা, আমি আটকে আছি, আমায় তোরা মুক্ত করে দে। বলেই আবার সেই কান ফাটানো চিৎকার করতে থাকলো। সেই ভয়াবহ চিৎকার শুনে লজের কেয়ারটেকার ছুটে এসে দরজা দিয়ে ঢুকেই কঙ্কনার মুখের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারপর বিথির দিকে চোখ পড়তেই কেয়ারটেকার পরিমরি করে ছুটে বাইরে বেরিয়ে গেল। ডেকেও তাকে আর ফেরত আনা গেল না। মধ্যে কঙ্কনা মনে হলো যেন উড়ে ঘর থেকে বেরিয়ে লজের পেছন দিকটার জঙ্গলে চলে গেল।
অভিক মোবাইলের ফ্ল্যাশটা জেলে ওর পিছনে ছুটতে লাগলো। আমরাও অভিককে অনুসরণ করলাম। অনতি দূরেই ফ্ল্যাশের লাইটের কমজোর আলোয় আমরা দেখলাম কঙ্কনা জঙ্গলের মধ্যে একটা পাইন গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমরা চেঁচিয়ে ডাকলাম ওকে, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি একটু এগিয়ে যাওয়ার মনস্থ করতেই দেখলাম কঙ্কনা সরসর করে পাইন গাছটা বেয়ে এক্কেবারে মগ ডালে উঠে গিয়ে বসেছে। আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে গেছি। আমরা দেখছি তাকে। যে মেয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে ভয় পায়, সেই মেয়ে কিনা এইভাবে এত উঁচু গাছে এরম ক্ষিপ্র গতিতে উঠে গেল। এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমরা পেলাম না। মোবাইলের আলোতে গাছের ওপরটা ভালো করে দেখাও যাচ্ছে না। আমি কঙ্কনার নাম ধরে জোরে ডাকলাম। মুহূর্তের মধ্যেই দেখলাম সে মগডাল থেকে কঙ্কনা আবার সরসর করে তীব্র গতিতে নেমে এলো। এসে গাছটাকে জড়িয়ে ধরে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। তারপর আচমকা গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমরা সবাই ধরাধরি করে ওকে ওর রুমের মধ্যে শুইয়ে দিয়ে এলাম। সারা রাত এরকম বসেই কাটালো। সমস্ত রাত ধরে কঙ্কনার রুম থেকে সেই ঘড়ঘড়ানির আওয়াজটা আসতেই থাকলো। ভোর রাতের দিকে পরিবেশ একেবারে শুনশান নিশ্চুপ হয়ে গেল। দিনের আলো ফুটতেই আমরা সবাই লাগেজপত্র গোছগাছ করে নিলাম। কঙ্কনার রুমে ঢুকে দেখলাম ও নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। ওকে কোনো রকমে জড়িয়ে ধরে ড্রেস করিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরোবার সময় লজের কেয়ারটেকারটাকে ডেকেও তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমরা সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতায় এসে কঙ্কনাকে ওর বাড়িতে পৌঁছে দিলাম। ওর বাড়িতে সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। ওদেরকে এই বিষয়ে একজন ভালো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বললাম। তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বিথি যাওয়ার সময় আমায় বলল, আমি চলি রে, আবার কখনো দেখা হবে কিনা জানি না, তবে এটা ঠিক আমি কিন্তু শুধু তোর জন্যই এখানে এসেছিলাম। প্রবাসী মনের এই দরজায় আজও আমি তোরই অস্তিত্ব টের পাই। এ কথা বলতেই এসেছিলাম আমি। যাক, পারলে একবার আমাদের বাড়িতে আসিস। আমি সগ্রাহে বললাম, তোর বাড়িটা যেন কোথায়? শ্যামনগরের ওই দিকটাতে না? কোনোদিন যায়নি তো? বিথি বলল, হ্যাঁ, শ্যামনগরেই আমার বাড়ি। ঠিকানাটা বলেই বিথি আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে ভিড়ের মধ্যে মিশে গেল। ভালোবাসার গোপন উপলব্ধিগুলো ধীরে ধীরে আমার মনেও কড়া নাড়তে লাগলো। বাড়িতে এসে সব সময় বিথির কথাই মনের কোণে উকি দিতে লাগলো আমার। বিথি আবার ব্যাঙ্গালোরে ফিরে যাওয়ার আগে অন্তত একবার ওর সাথে দেখা করতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। মোবাইলে ওকে ধরবার চেষ্টা করলাম, কিন্তু যতবার নম্বর ডায়াল করলাম ততবারই নট রিচেবল বলল। ঠিক করলাম আজ বিকেলেই বিথির বাড়িতে যাব। শ্যামনগরে নেমে রিকশাওয়ালাকে ঠিকানাটা বলতেই আমায় বিথির বাড়ির সামনে নামিয়ে দিল। দরজার সামনে গিয়ে দরজা নক করলাম। এক বয়স্ক বৃদ্ধা, খুব সম্ভবত বিথির মা, দরজা খুলে বেরিয়ে এলেন। আমি বিথির বন্ধু শুনে ঘরের ভেতরে আসতে বললেন। আমি ঘরে ঢুকতেই বললাম, মাসিমা, বিথিকে একটু ডেকে দিন না, ওর সাথে কিছু কথা আছে।
আমার এ কথা শুনে বৃদ্ধা আমার মুখের দিকে হাঁ করে চেয়ে রইলেন। আমি বললাম, কি হলো, ডাকুন, আমায় আবার ফিরে যেতে হবে। শুনে বৃদ্ধা তার আঙুল দিয়ে পাশের দেওয়ালের দিকে ইঙ্গিত করলেন। আমি সেদিকে তাকাতেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মস্তিষ্ক একেবারে অবশ হয়ে এলো। আমি কি দেখছি? দেওয়ালে বিথির ছবিতে একটা ফুলের মালা টাঙানো। বিস্ময়ের ঘোর কাটাতে বিথির মাকে জিজ্ঞেস করলাম, কি করে হলো এসব? গত সপ্তাহে তো আমরা দার্জিলিং থেকে ফিরলাম, এরই মধ্যে। শুনে ওর মা বললেন, 3 মাস আগে বিথি বাড়ি এসে বলল ওর কোন অফিসের কাজে ওকে দার্জিলিং যেতে হবে। সেখানে সপ্তাহখানেকের কাজ সেরে ওর ফিরবার কথা ছিল, কিন্তু ফিরে আর এলো না। ওখানে যে লজ ছিল সেখানে ওকে কে বা কারা খুন করেছিল। লজে যে রুমটাতে ও ছিল সেখানে খালি ওর কাটা মাথা পড়েছিল, বডিটা পাওয়া যায়নি। পুলিশ রহস্যময় খুনের কেস রুজু করেছে। বলেই বৃদ্ধা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমি একেবারে হতভম্ব হয়ে বসে রইলাম আর ভাবতে থাকলাম, এটা যদি সত্যি হয় তাহলে আমাদের সাথে দার্জিলিংয়ে যে গিয়েছিল সে কে? সারা রাস্তা ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম। পর অঙ্কটা মিলাবার চেষ্টা করলাম। দার্জিলিং যাওয়া, কঙ্কনার শরীর খারাপ হওয়া, উন্মত্ত অবস্থায় কঙ্কনার সেই কথাগুলো, আমায় তোরা মুক্তি দে, আর লজের কেয়ারটেকারের কঙ্কনাকে এবং শেষে বিথিকে দেখে আঁতকে উঠে পালিয়ে যাওয়া, সব কেমন যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। পরের দিনই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। সেই লজে গিয়ে স্থানীয় থানাতে দেখা করে আমার আশঙ্কার কথা ওসিকে বললাম। 3 মাস আগে লজে যে মেয়েটা খুন হয়েছিল তার বডিটা এখনও পাওয়া যায়নি শুনে থানার অফিসারকে বললাম, স্যার, আপনাদের ফরেন্সিক টিম নিয়ে একবার লজে চলুন আমার সাথে, বডিটা পাওয়া যায় কিনা দেখি। অফিসার সন্দিগ্ধ হয়ে আমার দিকে তাকাতে আমি তাকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলাম। তিনি বিশ্বাস করতে চাইলেন না। আমি অফিসারকে বললাম, অস্বাভাবিক অবস্থায় কঙ্কনা বলেছিল, আমায় মুক্তি দে, আমায় তোরা মুক্তি দে। তারপর সে জঙ্গলের মধ্যে একটা পাইন গাছকে জড়িয়ে ধরেছিল। ওই গাছটার আশেপাশে একটু ঘুরে দেখলেই আমার মনে হয় বিথির বডিটা পাওয়া যাবে। ওসি আমার কথা বিশ্বাস না করলেও আমি জোরাজুরি করাতে 2 জন ফরেন্সিক অফিসার নিয়ে সেই লজে গেলেন এবং নির্দিষ্ট পাইন গাছটার আশেপাশে খোঁড়াখুড়ি চালাতে লাগলেন। এমন সময় লজের সেই কেয়ারটেকারটিকে দেখে তাকে জিজ্ঞেস করলাম, তুমি সেদিন ওরমভাবে পালিয়ে গেছিলে কেন? শুনে সে বলল, আপনাকে সেদিন যে ম্যাডাম জড়িয়ে ধরেছিল ওই ম্যাডামেরই কাটা মাথা এই রুমে পাওয়া গিয়েছিল, তাই ওই ম্যাডামকে আবার আপনার সাথে দেখে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম। এরই মধ্যে থানার ওসি আমায় ডেকে পাঠালেন। আমি গিয়ে দেখলাম পাইন গাছটার অনতি দূরেই খোঁড়া একটা গর্তের মধ্যে একটা পচা গলা বিকৃত দেহাবশেষ। ফরেন্সিক টিম সে দেহাবশেষের 2 আঙুল থেকে 2 সোনার আংটি সংগ্রহ করলেন এবং তদন্তের স্বার্থে সেগুলোকে সংরক্ষণ করলেন। পরে
বিথির মা সেই আংটি দুটো দেখে সেটা বিথির আংটি বলেই শনাক্ত করেছিলেন। আমি তখন লজের পিছনের দিকটার জঙ্গলের দিকে অপলক চোখে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, ভালোবাসার কত রকম রূপ আমরা চিনি জানি, আবার ভালোবাসার কত রকম প্রকাশ আমাদের অজানাই থেকে যায়। সারা জীবন সে ভালোবাসারা রহস্যাবৃতই থেকে যায়। সেই রকমই একটা অব্যক্ত অপূর্ণ প্রেমের উপাখ্যান ছিল আমার আর বিথির। ধন্যবাদ দর্শক গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এমন নতুন নতুন গল্প এবং নতুন নতুন ভিডিও আমরা খুব শিগগিরই আবার নিয়ে আসব।